অবশেষে চলে আসছি পালসার N160 ডুয়েল চ্যানেল ABS FI এই মোটরসাইকেলটা নিয়ে। হ্যাঁ, মোটরসাইকেলটির ইঞ্জিনের সাউন্ড শোনার পালা। ইগনিশনটা দেই, ইগনিশন দিয়ে দিলাম, চলে আসলো মিটারের লাইন। তারপরে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, হ্যাঁ এটা অন করা আছে। এবার হচ্ছে সেলফ, বাস। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে, এই যে এটা জ্বলছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর কিন্তু আমার এখনও আছে, কিন্তু ইঞ্জিনের স্টার্ট কিন্তু বন্ধ হয় নাই, কারণ নিউট্রালে আছে। এই যে এন সাইনটা দেওয়া আছে। এই অবস্থায় যদি আমি গিয়ারে দেই, এই যে গিয়ারে দিলাম, সাইড স্ট্যান্ড পরা অবস্থায় কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছে। খুবই ভালো একটা ফিচার দিছে। এই যে 1 নম্বর গিয়ারে দিছি, সাইড স্ট্যান্ড পরা অবস্থায় স্টার্ট বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আর কোনোভাবেই, এই যে ক্লাচ ধরে রাখছি, সেলফ চাপতেছি, এটা কিন্তু আর স্টার্ট নিবে না। ঠিক আছে, এখন নিউট্রাল করব, সাইড স্ট্যান্ড পরা আছে, বাস এই যে স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, খুবই ভালো একটা ফিচার, এটা একটা সেফটিও বটে। তো চলেন আমরা এবারে যাচ্ছি সাউন্ডের দিকে। এটার হচ্ছে আন্ডারবেলি অ্যাডজাস্ট। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা গেছে, তবে এটার সাউন্ড অনেক সুন্দর, অনেক স্পোর্টি সাউন্ড আসে। এটার সাউন্ড অনেক বেটার পালসার NS160 থেকে। FI এর কারণে অন্য পালসারের চাইতেও কিন্তু আমরা এটার ইঞ্জিনটাকে আরও বেশি স্মুথ পাবো। ওরে ওরে ওরে, এক্সিলারেশন তো বেশ ভালো করছে, তো বেশ ভালো, বেশ ভালো। ওরে, তো পুরো উড়বে। 76 পর্যন্ত গেলাম। 4 নম্বর গিয়ারে আরও যাওয়া যায়, তো তার দরকার নাই। মিড রেঞ্জ RPM কিন্তু বেশ ভালো, বেশ ভালো। একদম পাওয়ার, পুরো র পাওয়ারটা ফিল হয় আর কি, র পাওয়ার। থ্রটলটা তো খুবই স্মুথ। পালসারের থ্রটল মানেই হচ্ছে পুরা মাখন, তো এইটার মধ্যেও দেখলাম মাখন ভাবটা তারা ধরে রাখছে। আর ক্লাচ, ওরে ভাই, আমি পুরো ফ্যান হয়ে গেছে এটার ক্লাচটার, এত স্মুথ ক্লাচ। এটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু 164.82 সিসি, 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার DTSI এবং হচ্ছে অয়েল কুল ইঞ্জিন। পালসার NS এর মতন এটার মধ্যেও অয়েল কুল ফিচারটা রয়েছে, যার দরুন এই মোটরসাইকেলটা নিয়ে আমরা যখন একটু হার্ড ড্রাইভে যাব বা লং ড্রাইভে যাব, তো ইঞ্জিন ওভারহিটিং এর কারণে পারফরমেন্স কমে যায় কিনা এই ধরনের রিস্ক আর থাকলো না এই অয়েল কুলিং ফিচারটার মাধ্যমে। এটার যে অয়েল কুলিং সিস্টেমের যে রেডিয়েটরটা দিছে, রেডিয়েটরটার সামনে তারা যদি কোনো মতে একটা কভার দিয়ে দিত, তাহলে এটা আমরা দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে একটু বেনিফিট পাইতাম। যেমন ময়লা থেকে রেডিয়েটরটা রক্ষা পাইতো, ময়লা আটকায় থাকতো না। তাছাড়া মোটরসাইকেল ওয়াশের সময় পানির ধাক্কায় রেডিয়েটরের কাগজগুলো কিন্তু একটু ভাঁজ পড়ে যায়। পালসার NS160 মধ্যে বা পালসারের অন্য মোটরসাইকেলগুলোর মধ্যে যেগুলো আমরা বাংলাদেশে চালাইছি, ওগুলোর মধ্যে যেরকম আমরা 2টা স্পার্ক প্লাগ পাইছি, এটার মধ্যেও কিন্তু স্পার্ক প্লাগের সংখ্যা 2টা। ইঞ্জিনে ভালভের সংখ্যা হচ্ছে কিন্তু 2টা। পালসার NS আমরা দেখছি ভালভের সংখ্যা 4টা। তা আমার কাছে মনে হয়েছে এই মোটরসাইকেলটার মধ্যে অবশ্যই 4 ভালভ দেওয়া প্রয়োজন ছিল, তাহলে আমরা এক্সেলারেশনটা আরো স্মুথ পাইতাম, আরো ভালো পাইতাম। এটা হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং ভারতের এই সেগমেন্টে এবং এই প্রাইসের মধ্যে একমাত্র মোটরসাইকেল যেটার মধ্যে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দেয়া হয়েছে। তাছাড়া এইটার ব্রেকিং সিস্টেমের মধ্যে এবারে আমি দেখছি তারা গ্রিমিকার ব্রেক সেটআপ ব্যবহার করেছে। সামনের যে ব্রেক ক্যালিপার সেটাও গ্রিমিকার মাস্টার সিলিন্ডার, পেছনের ব্রেক ক্যালিপার সিঙ্গেল পিস্টন সবগুলাই হচ্ছে কিন্তু গ্রিমিকার। তাছাড়া এটার যে ব্রেক হোস পাইপটা, এটাও কিন্তু তারা টেফলনের ব্যবহার করছে। ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার 16 PS এবং হচ্ছে ম্যাক্সিমাম টর্ক 14.65 নিউটন মিটার। তো এরকম শক্তিশালী ইঞ্জিনের মোটরসাইকেলকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য ব্র্যান্ডের ব্রেক সেটআপ ব্যবহারের পাশাপাশি বাজাজ সামনের চাকার মধ্যে এত বড় একটা ডিস্ক প্লেট বসাই দিছে, 300 mm এর ডিস্ক প্লেট। মানে কল্পনা করা যায় বাংলাদেশে কয়টা মোটরসাইকেলের এত বড় ডিস্ক প্লেট আছে, আর ABS তো আছেই। তো সবকিছু মিলিয়ে যেই ধরনের ব্রেকিং সামগ্রী এটার মধ্যে বাজাজ ব্যবহার করেছে, আর আমি যে ধরনের ফিডব্যাক পেয়েছি, মানে এক্সট্রিম লেভেলের একটা অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে। বেশি করে চালাই ভাঙ্গার উপর দিয়ে। না, সাসপেনশন কিন্তু খুবই ভালো। আর বাজাজের যে সাসপেনশনগুলো, এগুলো নিয়ে আমার কোনো কালেই কমপ্লেন হয় নাই।
এইটার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। এই যে এখনও কিন্তু ভাঙা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন, আর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনটা কিন্তু হচ্ছে পালসার এনএসের চাইতে একটু স্বাস্থ্যবান, একটু মোটা। আর পেছনে হচ্ছে মনোশক সাসপেনশন। এই স্পিড ব্রেকারের উপর দিয়ে একটু গতিতেই চালিয়ে গেলাম। না না, সাসপেনশন কিন্তু আসলেই ভালো। বছিলা বাস স্ট্যান্ডের তীব্র ঘন যানজট যখন আমি এইভাবে আস্তে আস্তে ঠেলতেছি, তখন কিন্তু আমার কাছে এই বাইকটি চালাতে কোনো প্রকার আনইজি ফিল হচ্ছে না। আপরাইট সিটিং পজিশন এবং সাসপেনশন ফিডব্যাক ভালো, তাছাড়া সিটটাতে বসতেও কিন্তু বেশ আরাম। হ্যাঁ, ঠিকই আছে, ওজনটা এখন পুরোপুরিভাবে ফিল হয়। এই যে এইভাবে এরকম করলে ওজনটা ফিল হবে। দ্যাট মিনস পার্কিংয়ে গেলে যদি আমার মতন এইভাবে একটু ঘুরাইতে টুরাইতে চান তখন বুঝবেন। এমনিতে চালানোর সময় কিন্তু এই ওজনটা ফিল হয় না, ফিল না হওয়ারই কথা। কারণ একটা স্থির বস্তু যখন গতি লাভ করবে তখন এটার ওজন কিন্তু এমনিতেই কমে যাবে। এটা কিন্তু বিজ্ঞানের সূত্র, আমার কথা না। আমার উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় 6 ফুট, প্রায় 6 ফুট। আমি কিন্তু এই মোটরসাইকেলটার মধ্যে খুবই সুন্দরভাবে বসতে পারছি। কমপক্ষে এই 5 ফুট 6 ইঞ্চির ব্যক্তিরাই সবচেয়ে আরামের সাথে বাইকটা চালাতে পারবেন, 5 ফুট 6 অথবা তার চেয়ে বেশি। এটার হ্যান্ডেল হচ্ছে সিঙ্গেল পার্ট এবং হচ্ছে পাইপ হ্যান্ডেল। পালসারে পাইপ হ্যান্ডেলটা মানতে সত্যি কথা আমারও একটু কষ্ট হচ্ছে, কিন্তু 3 পার্ট হ্যান্ডেলের ফিল কিন্তু আমি কিছুটা পাচ্ছি। এইটার কারণ হচ্ছে কি, এই যে ডান পাশটা আর বাম পাশটা, এই যে এই জায়গাটা আর হচ্ছে এই জায়গাটারে তারা একটু বাঁকিয়ে ঠিক এই দিকে আইনে দিছে আর কি, এই দিকে আইনে দিছে। আইনে দেওয়াতে কী হয়েছে, এই পাইপ হ্যান্ডেলটারেই কেমন যেন একটু 3 পার্ট হ্যান্ডেলের মানে অনুভূতি আসতেছে আর কি। সিটিতে এই সমস্ত হ্যান্ডেল তো পুরো পারফেক্ট, আর ধরেন হাইওয়েতে গেলে তো কোনো কথাই নাই, উড়াধুরা। এই যে আমি এতক্ষণ ধরে ঢাকা শহরের ঘন যানজটের মধ্যে বাইকটা রাইড করছি, আমার কাছে কিন্তু একটুও আনইজি ফিল হচ্ছে না। আমি যে দোষ দিতে পারতেছি না হ্যান্ডেলটার, এই হচ্ছে সার কথা। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm হওয়ার কারণে আমরা কিন্তু ঢাকা শহরের যে স্পিড ব্রেকারগুলো এগুলো অনায়াসে অতিক্রম করে চলতে পারবো। গ্র্যাব রেলটাও কিন্তু খুবই সুন্দর করছে, একদম পুরা ধারালো, একদম পুরা শিং ঢুইকা যাবে ভিতরে, ধরতেও খুব দারুণ। ব্যাকট্যাগ ঝোলাইয়ে আনতে হইলে সেটাও সম্ভব। এইখানে একটা ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে দিছে, খুবই ভালো একটা জায়গার মধ্যে তারা এটা দিছে। এর পেছনে কিন্তু ব্যবহার করছে 130 সেকশনের টায়ার। তো সামনের টায়ারের পরিমাপ হচ্ছে 100/80, আর দুইটা রিমের সাইজই হচ্ছে কিন্তু 17, এবং দুইটা টায়ারই হচ্ছে কিন্তু কি টিউবলেস টায়ার। তো এই মোটা টায়ার হওয়ার কারণে আমি যতটুকু চালাইছি ততটুকুর মধ্যে আমি দেখছি বাইকটা কিন্তু চালাইতে বেশ মজা লাগে। এই মোটা টায়ারটা কিন্তু আমাদেরকে অনেক বেনিফিট দিবে। আমি এটা থেকে যতটুকু গ্রিপ বোঝার চেষ্টা করছি, একটু শক্ত ব্রেকে, নরম ব্রেকে, বালুর উপরে, ভাঙা রাস্তায়, তাছাড়া এবিএস তো আছেই। তো সব মিলাইয়া এই টায়ারের গ্রিপ কিন্তু গুড এনাফ। যে কোনো ধরনের রাস্তার জন্য আমি মনে করি পারফেক্ট একটা টায়ার বাজাজ নির্বাচন করেছে। বাইকটার লুকিং কিন্তু গর্জিয়াস, মানে একটা প্রিমিয়াম একটা ফিল হয়। আর আসলে বাইকটা এমনিতেও কিন্তু প্রিমিয়ামই করছে। তো এই মোটরসাইকেলটা সামনে থেকে দেখা হোক, পেছন থেকে দেখা হোক, ডানে বায়ে, মানে সব দিক থেকে আপনি যেদিক দিয়ে এই মোটরসাইকেলটার দিকে তাকাবেন এটার প্রেমে পড়তে বাধ্য বলে আমার কাছে মনে হয়। আর রাত্রেবেলা তো আরও গর্জিয়াস লাগে, কারণ হচ্ছে এইটার আকর্ষণীয় এলইডি প্রজেকশন হেডলাইট। নেকড়ের মতন ভাব যেরকম আছে, এইটার আলোর ক্ষমতাও কিন্তু অনেক বেশি, অসাধারণ। এই যে আমি কোন জায়গায় আছি, লাইটটা কোন জায়গায় গেছে চিন্তা করা যায়। এটা কিন্তু হচ্ছে লো বিম। আচ্ছা, তারপরে হাই বিম দিই। এই এখন দিলাম হচ্ছে হাই বিম, ওরে সর্বনাশ, হাই বিম দিলে তো পুরা মানে ঝড়ের বেগে আলোর সামনের দিকে চলে যায়। ইনফিনিটি ডিসপ্লে, অর্থাৎ এই যে মিটারটা, এটাই হচ্ছে কিন্তু ইনফিনিটি ডিসপ্লে। পালসারের আগের যে বাইকগুলোর মধ্যে কাটা, এই যে কাটাটা, তারপরে যে ফ্রন্টগুলা, এগুলার যে একটা কি বলা যায় আকর্ষণ করার মতন যে ক্ষমতা যতটুকু ছিল, এইটার মধ্যে কিন্তু এই কাটার এই যে ফ্রন্টগুলা, এগুলা কিন্তু আকর্ষণ করার ক্ষমতাটা কিন্তু আরও বেশি। তার মানে এটা চোখে খুব লাগে আর কি, এবং ইতিবাচকভাবে চোখে লাগে। আর এই ইনফিনিটি ডিসপ্লের মধ্যে যে ডিজিটাল যে পার্টটা আছে, এটা তো সেমি ডিজিটাল, তো এটার যে ডিজিটাল পার্টটা আছে
খুবই ছোট্ট মোট্ট, এবং এই ছোট্ট মোট্ট জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ইনফরমেশন দিছে কিন্তু বাজাজ। অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার ইন্ডিকেটর, এটার মধ্যে তো 5টা গিয়ার, তো এই গিয়ার ইন্ডিকেটর, ঘড়ি, 2টা ট্রিপ মিটার, সব কিছুই এই ছোট্ট মোটো ডিসপ্লেটার মধ্যে দিয়ে রাখছে। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, আপার, ডিপার, তারপরে ইন্ডিকেটর পজিশন, লেফট, রাইট। আর হচ্ছে এই ডিসপ্লেটা আমার কাছে একটু আকর্ষণ তৈরি করছে এটার সাইজটার কারণে। এত ছোট্ট মোট্ট জায়গা দেখছেন, রাত্রেবেলা কিন্তু এটা আরও অসাধারণ লাগে দেখতে, অসাধারণ। এই যে কাঁটাটা এত সুন্দরভাবে লাইটিংটা করছে, মানে অস্থির, মনের ভেতরে একটা স্পন্দন তৈরি করে অন্যরকম। সূর্যের আলো যখন কমতে থাকে, N160 FI ডুয়েল ABS এর ইনফিনিটি ডিসপ্লের সৌন্দর্যতা তত বাড়তে থাকে। ঠিক আছে, ইন্ডিকেটর লাইট বা সিগন্যাল লাইট বা টার্নিং লাইট, এটা তারা করছে হচ্ছে বাল্ব দিয়ে। এই জায়গাটাতে আমার একটু আপত্তি আছে, এটা অবশ্যই কি বলা যায়, এলইডি করে দেওয়া প্রয়োজন ছিল। হেডলাইটের পাশাপাশি ব্যাকলাইট, ব্রেক লাইট, ওইটাও কিন্তু বেশ স্টাইলিশ এবং খুব ভিজিবল। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 14 লিটার। আমার পালসার এনএস এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে কিন্তু 12 লিটার রিজার্ভ সহকারে। সর্বোপরি এই মোটরসাইকেলের আকারটা আমার কাছে একটু বড় মনে হয়, আর আবার একটু ছোট মনে হয় যখন আমি এটার মিটারটার দিকে তাকাই। মিটারটা অনেক চাপানো, ইনফিনিটি ডিসপ্লে তারা ব্যবহার করছে, খুবই ছোট্ট মোট্ট। আর এইটার ফুয়েল সাপ্লাই সিস্টেমটা হচ্ছে কিন্তু এফআই। সুতরাং আগের কার্বুরেটরের পালসারের চাইতেও এইটার মাইলেজ অবশ্যই ভালো আসবে বলে আমি মনে করি। এই মোটরসাইকেলটা তো বাংলাদেশে অফিসিয়াল ভাবেই আসছে, বাজাজ বাংলাদেশ নিয়ে আসছে, উত্তরা মোটরস নিয়ে আসছে। তো সেই হিসেবে আমি একটু তাদের দৃষ্টি আকর্ষণ করব যে বাজাজের যে অফিসিয়াল সার্ভিস, সেই সব ব্যাপারে তারা যেন একটু সচেষ্ট হয়। কারণ আগের মোটরসাইকেল বাজাজ যেগুলো আনছে বাংলাদেশে, ওগুলার চাইতেও এই মোটরসাইকেল কিন্তু অনেক প্রিমিয়াম। সুতরাং প্রিমিয়াম মোটরসাইকেলের সার্ভিসটাও যেন তারা প্রিমিয়াম স্টাইলেই করে, একদম শহর থেকে গ্রাম যেখানেই হোক। মোটরসাইকেলটার মধ্যে যে সমস্ত প্লাস্টিকগুলো ব্যবহার করছে, আমার কাছে প্লাস্টিকের কোয়ালিটি এখন পর্যন্ত খুবই ভালো মানের মনে হয়েছে। তাছাড়া এটার যে রঙের কোয়ালিটিও বেশ ভালো। বাজাজের এই প্লাস্টিকের কোয়ালিটি আর রঙের কোয়ালিটি আমি আমার পালসার এনএসও কিন্তু খুব ভালো পাইছি। আমার বাইকের বয়স 5 বছরের মতন হয়ে গেছে, তারপরেও আমার বাইকে প্লাস্টিকের রঙের যে কালার জ্বলে যাওয়া, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের কোনো ইস্যু কিন্তু ওইটাতে আমি এখনো পাইনি। আর এই বাইকটাতেও একই ধারাবাহিকতা আমাকে বলতে হচ্ছে, এই ধরনের কোনো ইস্যু আসবে বলে আমার কাছে মনে হয় না। পাশাপাশি এটার যে সুইচ কোয়ালিটি, তারপরে বিভিন্ন লোহার মধ্যে উপরে যে তারা যে রংটা ব্যবহার করছে, প্রত্যেকটার কোয়ালিটি আমার কাছে দীর্ঘমেয়াদেও ভালো হবে বলে মনে হয়েছে। তাছাড়া মোটরসাইকেলটা খুবই কিন্তু শক্তপোক্ত। যখন ভাঙাচোরায় বাইকটা নিয়ে চালাইছি, স্পিড ব্রেকার অতিক্রম করছি, মোটরসাইকেলটাকে আমার কাছে খুব মজবুত মনে হয়েছে। পালসার অন্য মোটরসাইকেলগুলার সুইচ প্যানেলে যে রাত্রেবেলা লাইট ইলুমিনেট করতো, জ্বলতো, এটার মধ্যেও কিন্তু এই জ্বলার সিস্টেমটা আছে। ঠিক আছে, লাইট কিন্তু রাত্রেবেলা অন্ধকারে দেখবেন কি জ্বলতেছে। খুবই বেস্ট একটা ফিচার এবং আমার খুব পছন্দের একটা ফিচার। এই ফিচার শুধুমাত্র পালসারেরই। আর এটার সুইচের মধ্যে এই যে এদিকে হাই বিম, লো বিম তো আছেই, মানে 5 সুইচ আছে। তারপরে এদিকে আপার ডিপারের সুইচ, তারপরে এটা হচ্ছে ইন্ডিকেটর, লেফট রাইট, আর এটা হচ্ছে হর্ন, এটার মধ্যে সিঙ্গেল হর্ন ব্যবহার করছে। আর ডান পাশের সুইচের মধ্যে আছে ইঞ্জিন কিল সুইচ, এই যে এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। তারপরে হেডলাইট অন অফ, এটা কিন্তু আবার অটোমেটিক হেডলাইট অন সিস্টেম না। হ্যাঁ ঠিক আছে, হেডলাইট অন না, কিন্তু পার্কিং লাইট অন। সুতরাং মানে স্টার্ট দেওয়ার সাথে সাথে পার্কিং লাইটটা শুধুমাত্র জ্বলবে। তাইলে আমি এটার নাম দেই অটোমেটিক পার্কিং লাইট অন। আচ্ছা, তারপরে আর এই নিচে হচ্ছে সেলফের বাটন। 160 সিসি সেগমেন্টে এই মোটরসাইকেলটার মধ্যে আসলে কোনো কিছু দিতে বাজাজ কোনো কার্পণ্যতা করে নাই। 2022 সালের প্রায় শেষ দিকে ইন্ডিয়া বাজাজ যখন ঘোষণা দিছিল যে পালসারের পুরাতন মডেল সবগুলো ডিসকন্টিনিউ হয়ে একদম সম্পূর্ণ নতুন রূপে তারা পালসার নিয়ে আসবে, এবং তারই ধারাবাহিকতায় দেখা গেল পালসার N250 আনছে, F250 আনছে, তারপরে পালসার N160 আনছে। তো আমি নিজে কিন্তু আসলে খুব অবাক হয়ে গেছি পালসার N160-র চেহারা সুরত দেখে এবং তার ফিচারগুলা দেখে। তো
তো বাংলাদেশে আর কোনো 160 সিসি সেগমেন্টের মোটরসাইকেল কিন্তু নাই, যেটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আছে, পাশাপাশি এত সুন্দর গর্জিয়াস এবং খুবই ক্ষমতা সম্পন্ন একটা এলইডি প্রজেক্টর হেডলাইট দেওয়া। বাংলাদেশের কিছু ব্র্যান্ডের মোটরসাইকেল আছে, ওগুলার দাম অনুপাতে আমি যদি হেডলাইটের আলোর কথায় আসি, তাহলে ওই সমস্ত মোটরসাইকেলের আলো কিন্তু জাস্ট হচ্ছে একটা হারিকেনের মতন আসে। এই বাইকটা আমি মনে করি 160 সিসি সেগমেন্টে একটা ভ্যালু ফর মানি। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই, এই বাইকের চাইতে তো সুজুকি জিক্সার অনেক ভালো অপশন, এফজেডএস ভার্সন 3 ভালো অপশন, কারণ ইয়ামাহা ব্র্যান্ড ভ্যালু অনেক, সুজুকির ব্র্যান্ড ভ্যালু অনেক, ওগুলা হচ্ছে জাপানি ব্র্যান্ড, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা তো বাজাজ, অনেকে নাক ছিটকায় ফেলবে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, ইয়ামাহা ভালো ব্র্যান্ড, সুজুকি ভালো ব্র্যান্ড, আমি স্বীকার করি। কিন্তু ইয়ামাহার আর সুজুকির যে বাইকগুলা আমরা চালাচ্ছি বাংলাদেশে, ওইগুলা কিন্তু কোনো জাপানি মোটরসাইকেল না। আমাদের মধ্যে অনেক মানুষজন অন্ধের মতো বিশ্বাস করেন ওগুলা হচ্ছে সব জাপানি মোটরসাইকেল। কথাটা কিন্তু একেবারে ভুল। ওগুলা হচ্ছে জাপানি ব্র্যান্ড, নট জাপানি মোটরসাইকেল। ওগুলা কিন্তু প্রস্তুত হচ্ছে ইন্ডিয়াতেই, এটাও কিন্তু প্রস্তুত হচ্ছে ইন্ডিয়াতে। এটার ব্র্যান্ড অরিজিন হচ্ছে ইন্ডিয়া, আর ওগুলার ব্র্যান্ড অরিজিন হচ্ছে জাপান। তো ওই সমস্ত মোটরসাইকেল যেমন এফজেডএস ভার্সন 3 আর হচ্ছে সুজুকি জিক্সার, ওগুলার সাথে এইটাকে অনায়াসে কম্পেয়ার করা যায় কিছু কিছু ক্ষেত্রে। যেমন এটার 300 mm ফ্রন্ট ডিস্ক প্লেট, তারপরে হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস, তারপর হচ্ছে হেডলাইটের আলোর পরিমাণ, এই সমস্ত দিকে ওই সমস্ত মোটরসাইকেল এইটার কাছে অবশ্যই অবশ্যই হার মানতে বাধ্য বলে আমি মনে করি। ওই সমস্ত মোটরসাইকেলের ব্র্যান্ড ভ্যালু বেশি, আমি স্বীকার করি। এই কারণে ওই মোটরসাইকেলগুলোর রিসেল ভ্যালু ভালো পাওয়া যায়। তবে এইটাই যদি সুজুকির হইতো বা ইয়ামাহার হইতো, আপনার কি মনে হয় এটার দাম 2,60,000 থাকতো? 3 লাখ টাকার উপরে যাইতো, এতে কোনো সন্দেহ নাই। তাছাড়া ওই সমস্ত মোটরসাইকেল গুলা হচ্ছে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস, আর এটা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। তো আবার এইটা বাজাজের বইলেই কিন্তু বাজাজ এটার মূল্যটা নির্ধারণ করছে 2,60,000 টাকায়। সুজুকি আর ইয়ামাহা যদি হইতো, অবশ্যই এটার দাম 3 লাখ টাকা ক্রস করতো, এতে কোনো সন্দেহ নাই। তো আমি এটা যেহেতু 2,60,000 টাকা দিয়ে কিনতেছি, সুতরাং 2,60,000 টাকার অনুপাতেই কিন্তু রিসেল ভ্যালুটা নির্ধারিত হবে। আর যদি আমি এটা ইয়ামাহার বা সুজুকির হইতো, আমি যদি 3 লাখ টাকার উপরে এই বাইকটা কিনতাম, তাহলে ওই অনুপাতে এটার রিসেল ভ্যালুটা আসতো। কিছু কিছু কারণে আমার কাছে মনে হয় 2,60,000 টাকাটা কিছুটা বেশি হয়ে গেছে। এর মধ্যে একদম উল্লেখযোগ্য কারণ হচ্ছে মিটারটা। কারণ আমরা এটাকে যে সমস্ত বাইকের সাথে তুলনা করি, এফজেডএস ভার্সন 3, ইয়ামাহার, তারপরে সুজুকি জিক্সার, ওই বাইকগুলোতে কিন্তু আমরা ফুল ডিজিটাল স্পিডোমিটার পাচ্ছি। তো এরকম আর কি খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ব্যাপার আছে, যেটার কারণে মনে হয় 2,60,000 টাকা প্রাইসটা সামান্যতম বেশি, সামান্য। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই ব্লগ এখানে শেষ করে দিব। আপনাদের কাছে কোন কোন দিক ভালো লাগছে আর কোন কোন দিক খারাপ লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিদায় নিচ্ছি আজকে। খোদা হাফেজ।